বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শিখব কিভাবে তিনটি স্টকের পোর্টফোলিও রিস্ক এবং রিটার্ন ক্যালকুলেশন করা হয়। আমরা অলরেডি দুইটি স্টক নিয়ে কিভাবে পোর্টফোলিও রিটার্ন এবং রিস্ক ক্যালকুলেশন করতে হয় তা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা আহ, তিনটি স্টক নিয়ে আলোচনা করব এবং তিনটি স্টকের রিটার্ন এবং রিস্ক ক্যালকুলেশন করব। আমরা অলরেডি এখানে একটা প্রবলেম নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা স্টক আছে এক্স ওয়াই জেড, এবং এই তিনটা স্টকে আমরা কি পরিমাণ অর্থ বিনিয়োগ করবো সেটা আমরা পূর্বের অঙ্কের মতো বলি নাই। আমরা এখানে ওয়েট বলে দিছি যে এক্স এ আমরা 40% আমরা বিনিয়োগ করব, ওয়াই এ 35% এবং জেড এ 25%। তো পরীক্ষায় অনেক সময় এরকম ওয়েট না দিয়ে টোটাল অ্যামাউন্টটা দেওয়া থাকে, প্লাস কোন শেয়ারে কত টাকা ইনভেস্ট করবে সেটা বলা থাকে। সেক্ষেত্রে আমরা ওয়েটটা ইজিলি ক্যালকুলেট করতে পারি। অনেক সময় এক্সপেক্টেড রিটার্নও দেওয়া থাকে না, সেটা ইকোনমিক স্টেট দেওয়া থাকে, প্রবাবিলিটি দেওয়া থাকে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এই অঙ্কে আমরা যেহেতু শুধুমাত্র আমরা রিস্ক এবং পোর্টফোলিও রিস্ক এবং রিটার্ন ক্যালকুলেশন করবো, তো আমরা ওই অংশগুলো আমরা এখানে দেইনি। তো আপনারা অলরেডি আমরা এখানে ক্যালকুলেশন করেই দিয়েছি। 10%, 12%, 8%, এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। আর প্রত্যেকটা স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে 16%, 25% এবং 20%। এই হচ্ছে আমাদের প্রোভাইডেড ইনফরমেশন। এবং আমরা জানি যে যদি পোর্টফোলিও রিস্ক এবং রিটার্ন ক্যালকুলেশন করতে হয় তাহলে আমরা যে স্টক গুলো আছে সেই স্টক গুলোর মধ্যে কোরিলেশন আমাদের প্রয়োজন হয়। এখানে যেহেতু তিনটা স্টক, আমাদেরকে তিনটা কোরিলেশন আমরা এখান থেকে বের করতে পারবো। যেমন এক্স এর সাথে ওয়াই এর কোরিলেশন কেমন, এক্স এর সাথে জেড এর কেমন, ওয়াই এর সাথে জেড এর কেমন রিলেশন। তো এই কোরিলেশন গুলো আমাদের এখানে দেওয়া আছে যে এক্স এবং ওয়াই এর সাথে 0.6, এক্স এবং জেড এর সাথে 0.4, ওয়াই এবং জেড এর সাথে 0.5। যদি দুটি ভেরিয়েবল থাকে তাহলে একটাই কোরিলেশন থাকে, তিনটা ভেরিয়েবল থাকলে তখন আমাদের তিনটা কোরিলেশন থাকে। তো এই কোরিলেশন গুলা বের করার জন্য আমরা ফর্মুলা জানি। তো আমরা পরীক্ষায় নর্মালি অঙ্ক যখন মার্ক বেশি থাকে তখন কোরিলেশন করতে দেই। তো কোরিলেশনের ফর্মুলাটা জেনে রাখাটা ভালো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা জেনে রাখা ভালো, যেখান থেকে আমরা এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। এখান থেকে আমাদেরকে রিকোয়ারমেন্ট ওয়ানে আমাদেরকে বলছে এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য পোর্টফোলিও। যদি তিনটা স্টক নিয়ে আমাদের পোর্টফোলিওটা হয় তাহলে এটার রিটার্ন কত হবে। তিনটা স্টক নিয়ে যদি আমাদের পোর্টফোলিও হয় সেখান থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত হবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা বেরোবে তিনটা স্টকে সেটা হচ্ছে পোর্টফোলিও রিস্ক। তারপর বললো যে এটার ইম্প্যাক্ট, এই ডাইভার্সিফিকেশনের যে ইম্প্যাক্ট, আমরা যে তিনটা স্টকে ইনভেস্ট করলাম একটা সিঙ্গেল স্টকে না করে, এর ফলে আমাদের রিস্কের কি অবস্থা হবে। তো আমরা সেটার ইম্প্যাক্টটা বর্ণনা করতে হবে। তারপর আমাদেরকে বলছে হাউ দ্য কোরিলেশন বিটুইন অ্যাসেট রিটার্ন এফেক্ট দ্য পোর্টফোলিও ওভারঅল রিস্ক। তো এই যে কোরিলেশন গুলা, এগুলা রিটার্নের এক্স এবং ওয়াই, এক্স জেড এবং ওয়াই জেড এর মধ্যে যে রিটার্ন আছে সেই রিটার্নের কোরিলেশন। তো এই কোরিলেশন কিভাবে এফেক্ট করে সেটা এক্সপ্লেইন করতে বলছি। তো আমরা অলরেডি এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আমাদের তিনটা স্টকে আমাদের এই ইনফরমেশন গুলা লাগবে। তো এই ইনফরমেশন গুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে, তো এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেশনটা অলওয়েজ সহজ। আমরা এখানে এক্সপেক্টেড রিটার্ন আমাদের দেওয়া আছে প্রত্যেকটা স্টকে। আর আমরা যদি পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা প্রত্যেকটা স্টককে তার ওয়েট দিয়ে গুণ দিব, প্রত্যেকটা স্টকের রিটার্নকে ওয়েট দিয়ে গুণ দিব। তারপর আমরা সেটা যোগ করবো, তাহলে আমাদের এই যে পোর্টফোলিও যে এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য পোর্টফোলিও সেটা আমাদের বের হয়ে যাবে। আপনারা দেখেন ওয়েট দিয়ে আমরা এক্সপেক্টেড রিটার্ন অফ এক্স, ওয়েট ওয়াই, এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই, ওয়েট জেড, এক্সপেক্টেড রিটার্ন অফ জেড। আমরা তারপর এখান থেকে যদি আমরা ভ্যালু গুলা এখানে বসাই তাহলে আমরা দেখেন ভ্যালু গুলো বসাইলাম, বসানোর পর সেগুলো গুণ করে মাল্টিপ্লিকেশন করে বা ফার্দার যোগ করে আমাদের যে পোর্টফোলিও রিস্ক সেটা বের হলো 10.2%।
তাহলে এটা অ্যাজ ইউজুয়ালি আগের মতোই, দুইটা স্টক হলে দুইটা থাকবে, তিনটা স্টক হলে তিনটা, চারটা হলে চারটা, এভাবে করে বাড়তে থাকবে। এখন আমাদের যে আসল ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এই তিনটা স্টকের পোর্টফোলিও রিস্কটা কিভাবে ক্যালকুলেশন করবে। তো এটার জন্য একটা ফর্মুলা আছে। আমি এখানে ফর্মুলাটা লিখছি, দেখেন। এখানে যেহেতু তিনটা স্টক, আমি প্রথমে ডাব্লিউ এক্স লিখলাম। ডাব্লিউ এক্স হচ্ছে ওয়েট অফ এক্স স্কোয়ার, তারপর সিগমা এক্স স্কোয়ার মানে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ স্টক এক্স এর যে স্ট্যান্ডার্ড ডিভিশন আছে সেটার স্কোয়ার। তারপর আপনার ওয়াই, সেটার স্কোয়ার, ওয়েট, ওয়াই এর যে ওয়েট আছে সেটার স্কোয়ার, স্ট্যান্ডার্ড ডিভিশনের স্কোয়ার। জেড যেটা আছে স্টক, সেটার ওয়েটের স্কোয়ার এবং তার স্ট্যান্ডার্ড ডিভিশনের স্কোয়ার। তারপর এখানে আপনারা তিনটা দেখতেছেন, তিনবার আমি টু লিখলাম। তারপর ওয়েট অফ এক্স, ওয়েট অফ ওয়াই, তারপরে সিগমা অফ এক্স, সিগমা ওয়াই, স্ট্যান্ডার্ড ডিভিশন গুলা, তারপর আর এক্স ওয়াই, আর এক্স হচ্ছে কোরিলেশনটা আমরা লিখলাম। তাহলে এটা একটা পর্যায়ে গেল। আবার টু দিয়ে শুরু করলাম। এবার আমরা ভেরিয়েবল নিব এক্স এবং জেড। আমরা ওয়েট অফ এক্স, ওয়েট অফ জেড, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এক্স, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ জেড এন্ড দ্য কোরিলেশন অফ এক্স জেড। এরপর আবার আমরা ভেরিয়েবল নিব ওয়াই এবং জেড। আমরা ওয়েট অফ ওয়াই, ওয়েট অফ জেড, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ওয়াই, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ জেড এবং আর ওয়াই জেড। এই হচ্ছে আমাদের, এভাবে করে আমাদের ফর্মুলা গুলো আসলে যদি স্টক বাড়ে তাহলে আমাদের এভাবে করে বাড়তে থাকবে। তো এখন আমরা ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। আমরা যা সেখানে ভ্যালুস গুলো আমরা বসাবো। ওয়েটের জায়গায় ওয়েট স্কোয়ার করবো, রিটার্নের জায়গায় স্কোয়ারটা যদি এখানে স্কোয়ারের মতো মনে হচ্ছে না, বাট টুটা স্কোয়ার আসলে 0.16, এটা স্কোয়ার। তো আমরা এই সবগুলাকে এভাবে মানগুলো আমরা বসাবো। তারপর আমরা সেই মানগুলা গুণ করব, স্কোয়ার করে গুণ করব, তারপর যোগ করব। তাহলে আমাদের এটা তো জাস্ট অ্যারিথমেটিক্যাল অপারেশন করলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 11.7%। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পোর্টফোলিও। তো স্ট্যান্ডার্ড ডিভিশন অফ পোর্টফোলিও মানে পোর্টফোলিও রিস্ক। তাহলে দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা খুব বেশি ডিফারেন্স না, এখানে ক্যালকুলেশনটা একটু বড় হয়। এই জাস্ট এইটুকুই। তাহলে আমাদের 11.7% আমাদের হচ্ছে পোর্টফোলিও রিস্ক, আর 10.2% হচ্ছে আমাদের পোর্টফোলিও রিটার্ন। এখন আমাদের 3 নম্বর কোশ্চেনে বলতেছিল ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ডাইভার্সিফিকেশন অফ পোর্টফোলিও রিস্ক। আমরা দেখি যে পোর্টফোলিও রিস্ক হচ্ছে এক্স এর হচ্ছে 16%, ওয়াই এর হচ্ছে 25%, জেড এর হচ্ছে 20%। এবং আমরা যদি টোটাল ওভারঅল রিস্ক দেখি, ওভারঅল আমরা রিস্ক দেখতেছি 11.7%। তাহলে এটা সবগুলা স্টকের চেয়ে রিস্ক কম। ইন্ডিভিজুয়ালি যদি আমি এক্স ইনভেস্ট করি, রিস্ক 16%, ওয়াই এ 25%, জেড এ 20%। সেখানে আমার কম্বাইন্ড রিস্কটা আমার হয়ে যাচ্ছে 11.7%। তো রিস্কটা কমে গেছে। তো রিস্কটা যেহেতু কমে গেছে, তাহলে আমরা বলতে পারি যে ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমাদের রিস্কটা কমে গেল। আমরা টাকাটা এক জায়গায় ইনভেস্ট না করে আমরা মাল্টিপল সিকিউরিটিতে ইনভেস্ট করার কারণে আমাদের টোটাল রিস্কটা এভাবেই কমে যায়। কিন্তু আমাদের রিটার্নে খুব বেশি একটা হ্যাম্পার হয় না। এখানে 10.2% আছে, দেখেন। এটা 10%, এটা 12%, এটা 8%। আমাদের অ্যাভারেজ রিটার্ন কমে নাই, জাস্ট ওয়াই থেকে একটু কম, জেড এর থেকে বেশি, এক্স এর থেকেও বেশি। কারণ আমি রিটার্নটাকে ঠিক রেখে আমি রিস্কটাকে অনেক কমায় ফেললাম। এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এটাকে রিস্ক ডাইভার্সিফিকেশন বলি। এবং আমরা বলছি রিস্ক দুই রকম হয়, মেইনলি মার্কেট রিস্ক এবং কোম্পানি স্পেসিফিক রিস্ক, বা আমরা বিজনেস রিস্ক বলতে পারি। তো বা সিস্টেমেটিক রিস্ক আমরা বলি, পোর্টফোলিওর ভাষায় সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক। আমরা এই পোর্টফোলিও কনস্ট্রাকশনের মাধ্যমে যে আনসিস্টেমেটিক রিস্কটা আছে সেটাকে আমরা ডাইভার্সিফাই করতে পারি। তাহলে আমরা এই কথাটাই আমরা লিখবো, ডাইভার্সিফিকেশন রিফার্স টু দা হোল্ডিং অফ practice of holding variety of investment within the portfolio to reduce overall risk. By combining assets with varying return and correlation, investment can achieve a stable overall return and reduce the risk associated with single investment. আমি অলরেডি আলোচনা করছি, যেহেতু আমি এটা বলছি। তো আমাদের এখানে যে রিস্কটা ডাইভার্সিফিকেশন হচ্ছে সেটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্কটাকে আমরা ডাইভার্সিফিকেশন করি। আহ, এবং যে সিস্টেমেটিক রিস্ক সেটা ডাইভার্সিফিকেশন হয় না, মার্কেট রিস্ক যেটাকে আমরা বলি। মার্কেট রিস্ক ডাইভার্সিফিকেশন করা সম্ভব হয় না।
তো অনেক টেকনিক্যাল অ্যানালিস্ট যারা আছে তারা অনেক সময় মার্কেট রিস্কটাকেও তারা বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে তারা কমায় আনতে পারে। বাট এটা খুবই সম্ভব না, মানে অনেক আমরা বইয়ে বলি যে মার্কেটকে বিট করা সম্ভব না, অর্থাৎ মার্কেটকে পরাজিত করা সম্ভব। তো তারপরেও কিছু অসাধারণ মানুষ থাকতে পারে যারা মার্কেটকে বিট করেও কিছু প্রফিট করতে পারে। তো মার্কেট খারাপ থাকলে সেক্ষেত্রে আসলে সবগুলো রিস্কি স্টকই ফল করে, মার্কেট খারাপ থাকলে অলমোস্ট সব স্টকই ফল করে, এবং ভালো থাকলে অলমোস্ট সব স্টকই ভালো করে। তো সেই জন্য মার্কেট রিস্কটাকে এইভাবে আমরা ডাইভার্সিফাই করতে পারি না। বাট আমরা এই ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আনসিস্টেমেটিক রিস্কটা, যে কোম্পানি স্পেসিফিক যে রিস্ক থাকে সেটা আমরা ডাইভার্সিফাই করতে পারি। আর মার্কেট রিস্কটাকে আমরা কমানোর জন্য আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা কিছু ব্যবহার করতে পারি, তাহলে আমাদের মার্কেট রিস্কটা আর একটু কমতে পারে। চেষ্টা করলে আমরা কমাইতে পারি, বাট ভেরি ডিফিকাল্ট। ইনভেস্টমেন্টে সেটা সম্ভব হয় না আসলে। যখন আমরা ইনভেস্টমেন্ট করি মার্কেট রিস্কটাকে আমরা আহ, কি করতে পারি না, এটাকে কোনোভাবেই আমরা ডাইভার্সিফাই করতে পারি না। তবে শর্ট টার্ম ট্রেডার যারা আছে তারা বিভিন্ন টেকনিক বা অবলম্বন করেও তারা মার্কেট থেকে কিছু প্রফিট নিতে পারে। তারপর আমাদের কোরিলেশনের ব্যাপারটা আমাদের বলা আছে যে কোরিলেশন যদি কোরিলেশন কিভাবে এফেক্ট করে আমরা অলরেডি গত ক্লাসে, গত যে ভিডিও যেটা আমরা আপলোড করেছি সেখানে আমরা বলছি যে যে কোরিলেশনটা একটা বড় ফ্যাক্টর। আপনি যখন স্টক সিলেক্ট করবেন, স্টক গুলোর মধ্যে যদি পজিটিভ, একদম এক্স্যাক্টলি পজিটিভ রিলেশন থাকে, তাহলে কিন্তু আপনি খুব বেশি ডাইভার্সিফিকেশন করতে পারবেন। তো আপনাকে সেটা অবশ্যই একের নিচে হইতে হবে, ঠিক আছে। নেগেটিভ কোরিলেশন হলে অনেক বেশি ডাইভার্সিফিকেশন সম্ভব হয়। তো এক্স্যাক্টলি পারফেক্টলি নেগেটিভ স্টক তো পাওয়া যায় না। এমন গুলো স্টক গুলা সিলেক্ট করতে হবে যে স্টক গুলা, কোনো স্টক হয়তো ইকোনমিক সিচুয়েশন যখন ভালো থাকে তখন খুব ভালো পারফর্ম করে, বা কিছু স্টক আছে যখন ইকোনমিক সিচুয়েশন খারাপ থাকে তখন খারাপ করে। কিছু স্টক আছে যে কোনো একটা পার্টিকুলার টাইমে ভালো করে, আবার কোনো স্টক আছে কোনো একটা পার্টিকুলার টাইমে খারাপ করে। তো এই ধরনের অনেকগুলো বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা স্টক গুলাকে দেখবো, স্টক গুলোর মধ্যে রিলেশন কি, এবং যদি রিলেশনটা তাদের মধ্যে একটু নেগেটিভ হয়, বা বা তাদের মানটা যদি একের চেয়ে একটু কম হয়, লাইক এখানে 0.6, 0.4, 0.5, হ্যাঁ অনেক একের চেয়ে অনেক কম আছে, তো সেই ক্ষেত্রে হয় কি রিস্কটাকে ডাইভার্সিফিকেশন করা সম্ভব হয়। আর এক্স্যাক্টলি যদি এক্স ওয়াই এর মধ্যে ওয়ান হয়, ওয়াই জেড এর মধ্যে ওয়ান হয়, বা ওয়াই জেড এগুলো যদি ওয়ান হয়, তাহলে আপনি রিস্ক ডাইভার্সিফিকেশন আপনি করতে পারবেন। তো রিস্ক ডাইভার্সিফিকেশনের জন্য আপনাকে অবশ্যই এমন স্টক সিলেক্ট করতে হবে যেগুলোর মধ্যে নেগেটিভ রিলেশন অথবা পজিটিভ থাকলেও সেটা একের নিচে, অনেক নিচে থাকবে। তো এই জন্য স্টক সিলেকশনটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পোর্টফোলিওতে। অবশ্যই স্টক সিলেকশনের সময় ভালো স্টক সিলেক্ট করতে হবে, খারাপ স্টক গুলো সিলেক্ট করা যায় না। অনেক সময় মার্কেটে গেলে অনেকেই বলে খারাপ ভালো স্টকে কোনো রিটার্ন দেয় না। আসল কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট করলে ভালো স্টকই করতে হয়। যারা মার্কেটে ট্রেড করে তারা হয়তো খারাপ স্টক দিয়ে অনেক সময় প্রফিট করতে পারে, হ্যাঁ মার্কেটে যেহেতু আপ ডাউন থাকে। কিন্তু আলটিমেটলি আপনি যদি ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন জেনারেট করতে চান, আপনাকে অবশ্যই ভালো স্টক সিলেক্ট করতে হবে, এবং সেগুলো অবশ্যই আন্ডার প্রাইস যখন থাকে তখনই আপনার পোর্টফোলিওতে এগুলো ইনক্লুড করতে হবে। এবং আবার যখন ওভার প্রাইস হয়ে যাবে আপনার মনে হবে, তখন স্টক পোর্টফোলিও থেকে আপনি এটাকে বাদ দিবেন, এবং এভাবে আপনি পোর্টফোলিওটাকে আপনার রিভাইজ করবেন অলওয়েজ। তো এই কথাগুলো আমরা এখানে বলেছি, পজিটিভ কোরিলেশন হইলে, পারফেক্টলি পজিটিভ হইলে সেক্ষেত্রে রিস্ক ডাইভার্সিফিকেশন করা যায় না। নেগেটিভ কোরিলেশন হলেও রিস্ক ডাইভার্সিফিকেশন করা সম্ভব, প্রোভাইড ডাইভার্সিফিকেশন। আর যদি if there is correlation is zero, asset return move independently, if it still provide some diversification benefit, though not as pronounced as negative correlation। এই বিষয়গুলো এখানে আমরা ব্যাখ্যা করতে হবে। তো আশা করি আপনারা তিনটা স্টকে কিভাবে পোর্টফোলিও ক্যালকুলেশন করতে হয় আপনারা বুঝতে পারছেন। এর বাইরেও আরেকটা ওয়েতে এটা ক্যালকুলেশন করা যায়, এই তিনটা স্টক বা চারটা স্টক থাকলে। আমি আরেকটা প্রবলেম আপনাদের সময় পেলে আপলোড করে দিব। তো সবাই ভালো থাকবেন, ভিডিওতে লাইক দিবেন, এবং কেউ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।